আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। নমস্কার। আজকে সাহিত্য সংস্কৃতি বিভাগে রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান, স্বাদেশিকতা ও রবীন্দ্রনাথ। অসম্ভব সৃষ্টিশীল ও সহনশীল একজন মানুষের সারা জীবনটাই অতিবাহিত হয়েছে পরাধীন দেশে। আমরা যারা জন্মসূত্রে পড়ে পাওয়া 14 আনা এই স্বাধীন দেশের নাগরিক, আমরা হয়তো ঠিক অনুধাবন করতে পারবো না তার স্বদেশ প্রেমের গভীরতার। তার মননে, যাপনে, সাহিত্যে, সৃজিত শিল্পে সর্বদাই এই ভাবটা আমরা পেয়েছি বা প্রতিফলিত হয়েছে। তিনি তো বলতে পারেন, দেশ মানে তো শুধু মাটির দেশ নয়, সে তো মানুষেরও দেশ। তিনি একটিও ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে রাখি বন্ধনে বাঁধতে পারেন। আসলে এই বিশাল পরিধিকে এই স্বল্প সময়ের মধ্যে ধরে রাখা খুবই দুরূহ। তবুও ওই বিন্দুতে সিন্ধু দর্শনের মতো আজকে আমরা আমাদের বিশিষ্ট অতিথিদের কাছ থেকে মণিমুক্ত কুড়িয়ে নেব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার ঠিক ডান দিকেই রয়েছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও বাচিক শিল্পী শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন, এবং তার পাশেই রয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী প্রবুদ্ধ রাহা। নমস্কার। আমরা আজকে তাদের থেকে অনেক কিছু তথ্য জানতে পারবো, অনেক গান শুনতে পারবো। আমি প্রথমে বিজয়লক্ষ্মীদির কাছে যাব। আচ্ছা দিদি, এই যে আজকে আমাদের যে আলোচ্য বিষয় স্বাদেশিকতা ও রবীন্দ্রনাথ, তার কাব্যে মানে রবীন্দ্র কাব্যে কিভাবে সেই স্বদেশ বোধটা প্রতিফলিত হয়েছিল, মানে আপনি কিভাবে পেয়েছেন সেই বোধটা একটু বলবেন? আসলে আমার যেটা সবসময় মনে হয়েছে তার লেখা পড়তে পড়তে, শুধু একটা সময়কার না, বিভিন্ন সময়কারের যে লেখা তাতে স্বাদেশিকতা বা যাকে আমরা ন্যাশনালিজম বলি, পেট্রিয়টিজম বলি, ইত্যাদি সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটা আমাদের সাধারণ ধারণার চেয়ে অনেকখানি ভিন্ন। সেজন্যে যেমন নৈবেদ্য তো অনেক আগে লেখা গ্রন্থ। নৈবেদ্যর প্রকাশকাল 1308। সেই সময়েও তিনি কিন্তু লিখছেন, শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কশয্যা হতে, লজ্জা শরম ত্যাগী জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায়, কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি। এই কথা রবীন্দ্রনাথের মতো কবি বলতে পারেন। সত্যি তাই। নৈবেদ্য প্রকাশকাল 1901, এবং সেই সময় এই যে প্রথমেই বলছিলাম পরাধীন ভারতবর্ষে একজন বাস করা কবি, তিনি দেখেছেন জীবন যন্ত্রণা এবং দুটো বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছেন। এই যে তার মধ্যে দেশের প্রতি ভাবনাটা,
সেই ভাবনাটা কিভাবে সঙ্গীতে প্রতিফলিত হয়েছে? আমি প্রবুদ্ধদার কাছে যাব। প্রবুদ্ধদা কি ভাবছেন? সমস্ত সৃষ্টির মতো গানের মধ্যেও যে বিভিন্ন পর্যায়ের গান, তো স্বদেশ পর্যায়ের অনেক গান আছে। তো যেটা বিজয়লক্ষ্মীদি বললেন যে ওনার যে ভাবনাটা একদম আমাদের প্রচলিত ভাবনার থেকে ভিন্ন, ওনার সব গানের মধ্যেও কিন্তু আমরা সেই ছবিটাই পাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সঙ্গীতে তো স্বদেশ পর্যায়ের যে ভাবনাটা সেটা আমরা বুঝতে পারছি। আপনি শুরু করেছিলেন বিজয়লক্ষ্মীদি নৈবেদ্য দিয়ে, তো আমার মনে হয় মানে কথা অর্থাৎ উপন্যাসেও স্বাদেশিকতার মানে স্বদেশ বোধের পরিচয় পাওয়া গেছিল, উপন্যাসে, প্রবন্ধে, গল্পে সব জায়গায় এসেছে। তো যদি আপনার নির্বাচনে সেরকম কিছু থাকে আমাদের আজকে শোনাতে পারেন। হ্যাঁ, মানে আমার যেমন দর্শকদের চার অধ্যায়ের কথা মনে হচ্ছে। চার অধ্যায়ের একেবারে শেষের দিকে অতীনের যে অনুভূতি হচ্ছে, শুধু অনুভূতি না, যে বোধোদয় তার হয়েছে, যে উপলব্ধি তার হয়েছে। এই রচনা শেষ হচ্ছে, রবীন্দ্রনাথের এই রচনাকাল শেষ হয়েছে 5ই জুন 1934, অর্থাৎ একেবারে পরিণত বয়সে। তখন অতীন বলছে, শক্তিমানের বিরুদ্ধে যে লড়াই করে সে উপায়বিহীন হলেও সেই শক্তিমানের সমকক্ষে দাঁড়ায়, তাতে তার সম্মান রক্ষা হয়। সেই সম্মানের অধিকার আমি কল্পনা করেছিলাম। দিন যতই এগোতে থাকলো, চোখের সামনে দেখা গেল অসাধারণ উচ্চ মনের ছেলে অল্পে অল্পে মনুষ্যত্ব খোয়াতে থাকলো। এত বড় লোকসান আর কিছুই নেই। নিশ্চিত জানতুম আমার কথা হেসে উড়িয়ে দেবে, রেগে বিদ্রুপ করবে, তবু ওদের বলেছি, অন্যায়ে অন্যায়কারীর সমান হলেও তাতে হার,
পরাজয়ের আগে, মরবার আগে প্রমাণ করে যেতে হবে আমরা ওদের চেয়ে মানব ধর্মে বড়, নইলে এত বড় বলিষ্ঠের সঙ্গে এমনতর হারের খেলা খেলছি কেন? নির্বুদ্ধিতার আত্মঘাতের জন্য? আমি আজ স্বীকার করব, তোমরা যাকে পেট্রিয়ট বলো, আমি সেই পেট্রিয়ট নই। পেট্রিয়টিজমের চেয়ে যা বড় তাকে যারা সর্বোচ্চে না মানে, তাদের পেট্রিয়টিজম কুমিরের পিঠে চড়ে পার হবার খেয়া নৌকো। মিথ্যাচরণ, নীচতা, পরস্পরকে অবিশ্বাস, ক্ষমতা লাভের চক্রান্ত, গুপ্তচর বৃত্তি একদিন তাদের টেনে নিয়ে যাবে পাঁকের তলায়। এ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এই গর্তর ভিতরকার কুশ্রী জগৎটার মধ্যে দিন রাত মিথ্যের বিষাক্ত হাওয়ায় কখনোই নিজের স্বভাবে সেই পৌরুষকে রক্ষা করতে পারবো না যাতে পৃথিবীতে কোনো বড় কাজ করতে পারা যায়। দেশের আত্মাকে মেরে দেশের প্রাণ বাঁচিয়ে তোলা যায়, এই ভয়ঙ্কর মিথ্যে কথা পৃথিবী শুদ্ধ ন্যাশনালিস্ট আজকাল পাশব গর্জনে ঘোষণা করতে বসেছে। তার প্রতিবাদ আমার বুকের মধ্যে অসহ্য আবেগে গুমড়ে গুমড়ে উঠছে। এই কথা সত্য ভাষায় হয়তো বলতে পারতুম, সুড়ঙ্গের মধ্যে লুকোচুরি করে দেশ উদ্ধার চেষ্টার চেয়ে সেটা হতো চিরকালের বড় কথা। কিন্তু এ জন্মের মতো বলবার সময় হলো না। আমার বেদনা তাই আজ এত নিষ্ঠুর হয়ে উঠেছে। কত বড় কথা এটা যে দেশের আত্মাকে মেরে দেশের প্রাণ বাঁচিয়ে তোলা যায়, এই ভয়ঙ্কর মিথ্যে কথা পৃথিবীর শুদ্ধ ন্যাশনালিস্ট আজকাল পাশব গর্জনে ঘোষণা করতে বসেছে। আমরা যদি মনে রাখি দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ তখন আসন্ন, দেশে দেশে বিশেষ করে পশ্চিমের দেশগুলিতে এই ন্যাশনালিস্ট ভাবনা চিন্তার ভয়ঙ্করতা ক্রমশ প্রকট হয়ে উঠছে। সত্যি তাই, মানে আপনার কথার রেশ ধরেই বলতে পারি 1934 সাল রবীন্দ্রনাথ রচনা করলেন কালোজয়ী উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, 4 অধ্যায়, এবং সেখানে এই যে বক্তব্য, অসহযোগ আন্দোলন এবং সেই সঙ্গে বর্বর সন্ত্রাসবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের কলম গর্জে উঠেছিল। এটা সত্যি তাই। আজও মানে এই পরিস্থিতিতে এই সময়ে বসে কিন্তু আমরা একই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এই সেই সন্ত্রাসবাদ, বর্বর সন্ত্রাসবাদ। আমরা তো কথায় শুনলাম রবীন্দ্রনাথের স্বাদেশিকতার পরিচয়, এবং আমরা যদি বলি যে রবীন্দ্রনাথের সৃজন বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি হয় সঙ্গীত, আর সেই সঙ্গীতের একটা উজ্জ্বল পর্যায় হচ্ছে স্বদেশ, তাহলে সেই স্বদেশ পর্যায়ে কি ধরনের গানে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি,
দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি, ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো। সালটা 1933। এই সময়ই রচনা করেছিলেন ব্যর্থ প্রাণের আবর্জনা। কি অদ্ভুতভাবে দিদি কালোজয়ী উপন্যাস 4 অধ্যায় করলেন এবং সেই সঙ্গে প্রবুদ্ধদা কাছাকাছি সময়কালীন সেই সঙ্গীতটা চয়ন করলেন। অদ্ভুত সুন্দর পরিবেশ আমাদের সৃষ্টি হয়েছে। এই যে স্বাদেশিকতা বোধ, এটা তো মুখে বলে কিছু বলার বিষয় নয়, এই বোধটা তো অন্তরের বিষয়, এটা ভাবনার বিষয়। দেশকে কতটা ভালোবাসছি সেটা বাইরের প্রকাশের থেকেও আমি কিভাবে অন্তরে গ্রহণ করছি দেশকে, এবং সেই সময়ের যে উত্তাল পরিবেশ, সেই পরিবেশটায় রবীন্দ্র কাব্যেশ সঙ্গীতে সমস্ত মানে একটা শাখা তো নয়, বিভিন্ন শাখায় বিভিন্নভাবে তার লেখায় ফুটে উঠেছিল। তো আমি বিজয়লক্ষ্মীদির কাছে যাব যে আপনার নিবেদনে এখন কি আছে দিদি, যেটার মধ্যে যার মাধ্যমে স্বদেশ বোধের পরিচয়টা আমরা ফুটে পাই? আমার অন্যতম প্রিয় উপন্যাস ঘরে বাইরে। বাহ। ঘরে বাইরের অনেকগুলো ব্যাপারেই তার আকর্ষণ বেশি। ভেবে দেখা যাক এই উপন্যাসটার যে কি বলবো, তার যে ফর্মটা, তাতেও একটা নতুনত্ব আছে। কিন্তু এখানে 3 জন মানুষ তাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলিকে বিচার করছে। আলাদা আলাদা করে আমরা পাচ্ছি নিখিলেশ, সন্দীপ এবং বিমলার আত্মকথা। যখন যে আসছে সে তো নিজেকে সমর্থন করছে, অথচ তার মধ্যে দিয়ে ঘটনাগুলো ঘটছে, ঘটনাক্রম বদলে যাচ্ছে, ঘটনার অভিঘাত বদলে যাচ্ছে, সে সমস্তটা আমরা টের পাচ্ছি। ফলে ফর্মের দিক থেকেও এই উপন্যাসটা খুব নতুন ধরনের। এখানে নিখিলেশ ওই রকম আবার একটু নতুন ধরনের ভাবনা ভাবেন। সন্দীপ এই ন্যাশনালিস্ট দলের লোক বা সেই অর্থে পেট্রিয়ট, নিখিলেশ নন। নিখিলেশের ওটা অনেক বেশি করে অন্তরের ভিতরে আছে, দেশকে ভালোবাসা। নিখিলেশ একটা ঘটনার বর্ণনা দিচ্ছেন তার আত্মকথায়। পঞ্চু কিছু ধুতি, শাড়ি, কিছু শীতের কাপড় কিনে চাষিদের ঘরে ঘরে বেচে বেড়াতে লাগলো। নগদ দাম পেত না বটে, তেমনি কিছু বা ধান, কিছু বা পাট, কিছু বা অন্য ফসল যা হাতে হাতে আদায় করে আনতো সেটা দামে কাটা যেত না। এই রকমের পঞ্চুর দিন চলে যাচ্ছিল। এমন সময় স্বদেশীর বান খুব প্রবল হয়ে এসে পড়ল। আমাদের এবং আশেপাশের গ্রাম থেকে যেসব ছেলে কলকাতা স্কুল কলেজে পড়তো তারা ছুটির সময় বাড়ি ফিরে এলো। তাদের অনেকে স্কুল কলেজ ছেড়ে দিলে। তারা সবাই সন্দীপকে দলপতি করে স্বদেশী প্রচারে মেতে উঠল। এদের অনেকেই আমারই অবৈতনিক স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে গেছে, অনেককেই আমি কলকাতায় পড়বার বৃত্তি দিয়েছি। এরা একদিন দল বেঁধে আমার কাছে এসে উপস্থিত। বললে আমাদের সুখসায়রের হাট থেকে বিলিতি সুতো, র্যাপার প্রভৃতি একেবারে উঠিয়ে দিতে হবে। আমি বললুম সে আমি পারবো না। তারা বলে কেন, আপনার লোকসান হবে? বুঝলুম কথাটা আমাকে একটু অপমান করে বলবার জন্যে। আমি বলতে যাচ্ছিলাম আমার লোকসান নয়, গরিবের লোকসান। মাস্টার মশাই ছিলেন, তিনি বলে উঠলেন, হ্যাঁ ওর লোকসান বই কি, সে লোকসান তো তোমাদের নয়। তারা বললে দেশের জন্যে। মাস্টারমশাই তাদের কথা চাপা দিয়ে বললেন, দেশ বলতে মাটি তো নয়, এই সমস্ত মানুষই তো।
তা তোমরা কোনোদিন একবার চোখের কোণে এদের দিকে তাকিয়ে দেখেছো? আর আজ হঠাৎ মাঝখানে পড়ে এরা কি নুন খাবে আর কি কাপড় পরবে তাই নিয়ে অত্যাচার করতে এসেছো? এরা সইবে কেন? আর এদের সইতে দেব কেন? তারা বললে, আমরা নিজেরাও তো দিশি নুন, দিশি চিনি, দিশি কাপড় ধরেছি। তিনি বললেন, তোমাদের মনে রাগ হয়েছে, জেদ হয়েছে, সেই নেশায় তোমরা যা করছো খুশি হয়ে করছো। তোমাদের পয়সা আছে, তোমাদের 2 পয়সা বেশি দিয়ে দিশি জিনিস কিনছো তোমরা। তোমাদের সেই খুশিতে ওরা তো বাধা দিচ্ছে না, কিন্তু ওদের তোমরা যা করাতে চাচ্ছ সেটা কেবল জোরের উপরে। ওরা প্রতিদিনই মরণ বাচনের টানাটানিতে পড়ে ওদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ছে কেবলমাত্র কোনো মতে টিকে থাকবার জন্যে। ওদের কাছে 2 পয়সার দাম কত সে তোমরা কল্পনাও করতে পারো না। ওদের সঙ্গে তোমাদের তুলনা কোথায়? জীবনের মহলে বরাবর তোমরা এক কোঠায়, ওরা আর এক কোঠায় কাটিয়ে এসেছে, আর আজ তোমাদের দায় ওদের কাঁধের উপর চাপাতে চাও। তোমাদের রাগের ঝাল ওদের দিয়ে মিটিয়ে নেবে। আমি তো একে কাপুরুষতা মনে করি। তোমরা নিজে যতদূর পর্যন্ত পারো করো, মরণ পর্যন্ত। আমি বুড়ো মানুষ, নেতা বলে তোমাদের নমস্কার করে পিছনে পিছনে চলতে রাজি আছি, কিন্তু ওই গরিবদের স্বাধীনতা দলন করে তোমরা যখন স্বাধীনতার জয় পতাকা আস্ফালন করে বেড়াবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো। তাতে যদি মরতে হয় সেও স্বীকার। এটা গ্রন্থাকারে প্রকাশ পেয়েছিল 1916 সালে। তখনও প্রথম বিশ্বযুদ্ধের আবহ তৈরি হচ্ছে, আর আমাদের দেশে জেগে উঠেছে নতুন করে আমাদের ন্যাশনালিস্ট মুভমেন্টের নানান রকম চেহারা। কবির কথাতেই বলি, তিনি একটা সময় বলেছিলেন, খদ্দর পরা দেশই যে সমগ্র দেশের সম্পূর্ণ অংশ, কথা আমি কোনো মতেই মানতে পারিনি। এই যে একটা সংকীর্ণ স্বাদেশিকতা বোধ, সেটার বিপক্ষে তিনি ছিলেন, এবং সেই জন্যই বঙ্গভঙ্গ এবং অসহযোগ আন্দোলন দুটোর পরিপ্রেক্ষিতে তার এই কালোজয়ী উপন্যাস ঘরে বাইরে, এবং সেই সঙ্গে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ উপন্যাসে, যেটা দিদির কথাতে ধরা পড়েছে, আমরা খুব সুন্দরভাবে এটা পেলাম। তো আমাদের সময় খুব সীমিত, এই প্রথমেই বলেছিলাম স্বল্প পরিসরে এতটা অংশ তুলে ধরা আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। ওই বিন্দুতে সিন্ধু দর্শনের মতন যতটুকু আমরা পারলাম মণিমুক্ত কুড়িয়ে নিলাম। তবে যেতে যেতে স্বদেশ পর্যায়ে কোনো একটা গান না শুনলেই নয়, চলে যাব প্রবুদ্ধদার কাছে। প্রবুদ্ধদা, আপনার নিবেদন কি রয়েছে এই পর্যায়ে, শেষ পর্যায়ে শুনব। সার্থক জনম আমার, জন্মেছি দেশে, সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে সার্থক জনম আমার, জন্মেছি দেশে। জানি নে তোর ধন রত আছে কি না,
রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক